ভিনির গোলে মান বাঁচল ব্রাজিলের। মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু সেলেসাওদের। সামনের ম্যাচগুলোতে জ্বলে উঠবে আঞ্চলিকের শিষ্যরা, আশার সমর্থকদের। খুলনায় মসজিদে ঢুকে দুই ব্যবসায়ীকে গুলি, গুরুতর অবস্থায় একজনকে আনা হচ্ছে ঢাকায়। চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাসা থেকে মামের মরদেহ উদ্ধার। রাবেসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল। হাইকোর্টের বিশেষ বেঞ্চে অগ্রাধিকার দিয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানির আবেদন। দেশের বিভিন্ন সীমান্তে পুষেন চেষ্টা। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা দিয়ে 20 জনকে ছেলে পাঠানোর চেষ্টা বিএসএফের। কুষ্টিয়ায় শূন্য রেখায় 12 জন, সতর্ক বিজিবি ও স্থানীয়রা। এবং খেলনা থেকে রক্তে মিশছে সীসা। 3 কোটি শিশুর দেহে মাত্রাতিরিক্ত উপস্থিতি, স্বাস্থ্য ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীও। গবেষণার তথ্য আমলে নিয়ে ব্যবস্থার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলো 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুতে পিছিয়ে গেলেও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে সেলেসাওরা। এরপর কিছু সুযোগ তৈরি করলেও লিড নিতে পারেনি কোনো দলই। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ৬৭ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক ইতালিয়ান কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির। নিজের প্রথম ম্যাচেই একাদশ নির্বাচনে দিলেন চমক। মাথেউস কুনিয়ার জায়গায় আক্রমণ ভাগে ইগর থিয়াগো, রাইট ব্যাকে রজার ইবানেজ। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। প্রথম 7 মিনিট বলের দখল নিজেদের কাছে রাখে অ্যাটলাস লায়ন্স। পোস্টে 2টা শট নিলেও কোনো মতে তা রুখে দেয় ব্রাজিল। 14 মিনিটে গোলের সহজ সুযোগ হারান ব্রাজিলের ইগর থিয়াগো। ভিনির পাসে মাথা ছোঁয়ালে লিড নিতে পারত ব্রাজিল। সেলেসাওরা না পারলেও সুযোগ কাজে লাগিয়েছে মরক্কো। 21 মিনিটে ব্রাহিম দিয়াজের থ্রু পাস থেকে চিপ করে গোল করেন মরক্কন ফরওয়ার্ড ইসমাইল সাইবারি। 27 মিনিটে আরও একটা সুযোগ পায় মরক্কো। এবার বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। গোল হজম করে অগোছালো খেলা ব্রাজিলের ত্রাতা হয়ে আসেন ভিনি জুনিয়র। 32 মিনিটে বাঁ প্রান্ত থেকে মরক্কোর বক্সে ঢুকে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ হলেও দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল ম্যারমেরে। বল পজিশনে এগিয়ে ছিল ব্রাজিল। মরক্কো চেষ্টা করে গেছে রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাকে যেতে। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারত ব্রাজিল। ম্যাচের 67 মিনিটে সুযোগ আসে রফিনিয়ার, কিন্তু বলে পা ছোঁয়াতে পারেননি এই উইঙ্গার। 78 মিনিটে আবারও আক্রমণে ব্রাজিল। এবার লেফট উইং থেকে বল পান রফিনিয়া, কিন্তু এবারও ইয়াসিন বুনোকে পরাস্ত করতে ব্যর্থ বার্সা ফুটবলার। ম্যাচের একেবারে শেষ দিকে এসে একটা গোলের সুযোগ এসেছিল মরক্কোর সামনে। সেটা রুখে দিয়ে দলকে অঘটনের হাত থেকে বাঁচান অ্যালিসন বেকার। 1-1 সমতায় শেষ হয় ব্রাজিল মরক্কো হাই ভোল্টেজ ম্যাচ। দু দলের সামনেই সুযোগ ছিল জয় তুলে নেয়ার, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা 1-1 সমতায় শেষ হওয়ায় হয়তো আক্ষেপ থাকবে না কোনো দলেরই। কার্লো অ্যাঞ্চেলোত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে, আর এই ম্যাচটাই ছিল গ্রুপের সবথেকে কঠিন ম্যাচ। সেখান থেকে 1 পয়েন্ট আদায় করে নিয়ে ব্রাজিলের জন্য নকআউটের পথটা অনেকটাই সহজ হয়ে গেল। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ব্রাজিল ও মরক্কোর ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 80,000 দর্শক। এছাড়াও নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়াম, পার্ক ও খোলা মাঠেও খেলা দেখেন লাখো মানুষ। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ড্র করলেও হতাশ নন ব্রাজিল সমর্থকরা। মরক্কোর সমর্থকরাও খুশি, মাঠে খেলা উপভোগ করেছেন অনেক বাংলাদেশিও। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি দেখতে সকাল থেকে স্টেডিয়ামমুখী হাজার হাজার দর্শক। বাদ্য বাজিয়ে নিজ দেশের পতাকা হাতে নিয়ে জার্সি পরে নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করেছেন তারা। সব দিক বিবেচনা নিয়েই বলা যায় এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ এটি। দুর্দান্ত এই ম্যাচের 100 মিনিটই ছিল টান টান উত্তেজনায় ভরপুর। একে তো ব্রাজিল, পক্ষে বিপক্ষে সমর্থকের অভাব নেই। বাংলাদেশিরা ছিলেন 2 শিবিরে বিভক্ত। মরক্কো একটু বেটার খেলেছে আই বিলিভ, বিকজ ওরা অনেক গোল করার পসিবিলিটি ওদের অনেক বেশি ছিল, হাই চান্সেস ছিল। অনেক এক্সাইটিং ছিল, ইমোশনাল রোলার কোস্টারের মতো, কিন্তু রিগার্ডলেস আমরা খুব হ্যাপি যে আমরা অ্যাটলিস্ট হারিনি। ওদের ডিফেন্স অনেক ভালো ছিল,
but Brazil next two that's gonna be us. We're gonna win. ওরা দুইজনই অনেক ভালো খেলছে, আমি আজকে ব্রাজিল সাপোর্টার হয়ে আসছি। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি যেন পরিণত হয় উৎসবের নগরীতে। ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে খেলা দেখতে গিয়েছিলেন দেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ম্যাচ ড্র হলেও দুই দলের সমর্থকরাই খুশি, কেউই হতাশ নন। খেলা দেখতে নানা শ্রেণী পেশা ও বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। They were on point and they were like really tough. Tough. Yeah. We play good, not as much as we hoped for, but it's fine, okay? Brazil is still gonna win this World Cup. I hope Brazil win, but they're empty. Game today was good, 1-1. Honestly, think we could have done a little bit better, missed some open goals, but I think we showed Brazil that we're the better team at the end. It was good. It was amazing. It was really good. We're winning next game. It was a good game. It was a good game. Both teams clearly got very tired at the end. সমর্থকরা বলছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ব্রাজিল মরক্কো কেউই জয়ী হতে না পারলেও জিতেছে খেলা, জিতেছে ফুটবল। শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু শেষ হাসিটা হয়তো আজকে ব্রাজিল কিংবা মরক্কো কেউ হাসতে পারেনি। তবে শেষ হাসিটা হেসেছে ফুটবল প্রেমী, সত্যিকারের খেলাপ্রেমী দর্শকরা। দুর্দান্ত এক খেলা উপহার দিয়েছে ব্রাজিল এবং মরক্কোর খেলোয়াড়রা। এখন সামনের দিনগুলোতে মরক্কো এবং ব্রাজিল কি করে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে বাংলাদেশও, যার ঢেউ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ বিভিন্ন জেলা শহরে। বড় পর্দায় প্রিয় দল ব্রাজিলের ম্যাচ উপভোগ করেন শত শত ফুটবল প্রেমী। যদিও ম্যাচ শেষে তাদের কণ্ঠে ছিল হতাশার সুর। শেষ রাতে অন্ধকার ভেদ করে প্রিয় দলের খেলা দেখতে সমর্থকদের উপচে পড়া ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বড় পর্দায় বিশ্বকাপে ব্রাজিল মরক্কোর ম্যাচ উপভোগ করেন দর্শকরা। খেলা ঘিরে উৎসবমুখর পরিবেশে মেতে উঠেন সবাই। প্রিয় দল ব্রাজিলকে সমর্থন দেন সেলেসাও ভক্তরা। আর্জেন্টিনায় কিন্তু এখনো 7টা নেই, কিন্তু তারা বলতে পারবে না, তাদের জন্ম হয়েছে 2022 পর থেকে। আমাদের হাতে অনেক শিরোপা আছে, তারপর আমরা শিরোপা পিপাসু। আমরা চাই এবার আমাদের হ্যাকসা মিশন পূরণ হবে। এখানে 6টা স্টার হবে। আমরা যারা আর্জেন্টিনার আছি মরক্কো সাপোর্ট করব। আমরা চাচ্ছি যে মরক্কো যেন আর্জেন্টিনারকে এবারও 7টা দেয়। রাজধানীর পাশাপাশি একই উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বহুল প্রতীক্ষিত ব্রাজিল মরক্কো ম্যাচ দেখতে বড় পর্দার সামনে হাজির হন ব্রাজিল সমর্থকরা, আর আর্জেন্টাইন ভক্তরা সমর্থন জানান মরক্কো দলকে। অনেক আশা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে খেলা দেখতে আসছিলাম, ব্রাজিল জিতবে, কিন্তু ব্রাজিল জিতলো না, বেশটা ড্র হইলো, যার কারণে খুবই খারাপ লাগলো। অসাধারণ তারা খেলা দিয়েছে, আমরা তাদের শুভকামনা রইলো, আগামী দিনেও তারা এর থেকে ভালো খেলা দেবে। কিছু বলার নেই, পরের ম্যাচগুলো আমরা নিম্ন 3 থেকে 4 গোল করে আমরা জিতবো। খেলা ঘিরে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেন সবাই। তবে ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ায় কিছুটা হতাশ ব্রাজিল সমর্থকরা। প্রথম গোলটা হজম করার পর যেভাবে ফুটবল উপহারটা দিয়েছেন ব্রাজিল, এটি আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি। হতাশ কিছুটা, হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল, কোনো অসুবিধা নয়। প্রিয় দল ব্রাজিলের পারফরমেন্সে আস্থা রেখে সামনের ম্যাচে জয়ের প্রত্যাশা ফ্যানদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। খুলনায় মসজিদে ঢুকে 2 ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ভোরে ফজরের নামাজ শেষে নগরের দৌলতপুরের একটি মসজিদে বসে কোরআন তিলাওয়াত করছিলেন লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেলে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় অপরাধীদের ধরতে অভিযান চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল,
খুলনায় একের পর এক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিভিন্ন ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। এরই ধারাবাহিকতায় আজ কিন্তু খুলনা নির্মমভাবে একটি মসজিদের ভেতরে নামাজ শেষে কোরআন তেলাওয়াতরত অবস্থায় দুজন মুসল্লির উপর গুলির ঘটনা ঘটে। এখানে আমরা সেই মসজিদ ছবি দেখাতে পাচ্ছি। আমরা যেটি জেনেছি সকালে ফজরের নামাজের পরপর কিন্তু এই মসজিদে অন্যান্য মুসল্লিরা যখন নামাজ শেষ করে বাইরে বেরিয়ে গিয়েছিলেন তখন কিন্তু দুজন মুসল্লি মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলেন। তাদের একজন লোকমান, অন্যজন হচ্ছেন আলম। এই দুজনকে মসজিদে কোরআন তেলাওয়াত অবস্থায় কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভিতরে প্রবেশ করে টানা গুলি করে এবং ওই যিনি গুরুতর অবস্থায় রয়েছেন লোকমান, তার গায়ে 4 থেকে 5টি গুলি করা হয়েছে এবং অপর মুসল্লি তার হাতে একটি গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তিনি কিন্তু বের হয়ে যান এবং ওই মুসল্লি কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পরে নিজের মোবাইল থেকে কয়েকজনকে ফোন করে ডেকে নেন এবং তাকে স্থানীয়রা কয়েকজন উদ্ধার করে প্রথমে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। একটু বলে রাখি, এই যে লোকমান তিনি আসলে এখানকার এই যে খালিশপুর এলাকায় যে ট্যাঙ্ক লরি তেলের ব্যবসা, তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতেন এবং তিনি কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সদস্য ছিলেন না। স্থানীয়রা আসলে তার সম্পর্কে যেটি জানিয়েছেন, তিনি একেবারেই নিরীহ মানুষ ছিলেন, নিয়মিত নামাজ আদায় করতেন, মসজিদে আসছেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আসলে এ ধরনের ঘটনার কেন শিকার হলেন সেটি আসলে স্থানীয় মানুষরা আসলে বলতে পারছেন না। ঘটনার পরপরই আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যরা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আশেপাশে কোথাও সিসি ক্যামেরা আছে কিনা সেগুলো কিন্তু আসলে তারা দেখেছেন এবং সেটি থেকে তারা তদন্ত শুরু করেছেন। আনুষ্ঠানিকভাবে পুলিশ আমাদের কাছে কোনো বক্তব্য না দিলেও জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আসলে তদন্ত আসলে শুরু হয়েছে। স্থানীয়রা আসলে যেটি বলছেন যে এই যিনি আহত হয়েছেন লোকমান, তিনি ট্যাংলরির ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু কী কারণে এই ঘটনা ঘটতে পারে সেটি আসলে তাদের কাছেও আসলে বোধগম্য নয়। তবে সার্বিকভাবে যদি বলি, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় প্রতিদিনই কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে। সাধারণ মানুষ দাবি করেছেন দ্রুত এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রয়োজন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মসজিদের ভিতরে যে সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার দৌলতপুরে। এদিকে চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় 5 বছরের ছেলে গুরুতর জখম হয়েছে। স্বজনদের দাবি, আনোয়ারায় বড়ুয়াপাড়া এলাকার তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে এনি বড়ুয়ার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে শনিবার রাতে এনি ও তার মেয়ে প্রিয়ন্তীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তেজপ্রিয়ের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত 5 বছরের ছেলে পিয়াস চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। অন্যদিকে মুন্সিগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। দৃষ্টান্ত স্থাপনের জন্য মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা জরুরি বলে মনে করেন তিনি। জানান, কোনো মুলতবি ছাড়া মামলাগুলো বিরতিহীনভাবে শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না। জেল আপিলের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি। সংবাদে আরো থাকছে, সংকটেও চট্টগ্রাম বন্দরের রেকর্ড 11 মাসে 32,20,000 কন্টেনার হ্যান্ডেলিং, 9 কোটি 95 লাখ টন কার্গো খালাস। প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষমতা বাড়ানোর পরামর্শ। এবার কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে নারী শিশু সহ 20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে 2 শিশু সহ 9 জনকে পুশিনের চেষ্টা করা হয়। এ সময় বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন তারা। এদিকে চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে 11 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির বাধার মুখে ভারতে ফিরে যান তারা। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্য রেখায় 3 দিন ধরে অবস্থান করছেন 13 জন। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান বিজিবির। এই মুহূর্তে চুয়াডাঙ্গা সীমান্তে আছেন সহকর্মী মাহফুজ মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। মাহফুজ।
রোববার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরের গেদে দিয়ে চুয়াডাঙ্গাতে পুশিন করার চেষ্টা করেছে বিএসএফ এ সময় 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। বিএসএফ তাদেরকে পুশিন করার চেষ্টা করেছিলেন, সেখানে বিজিবির কড়া তৎপরতায় বিএসএফ পুশিন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিএসএফ এখনো তাদেরকে সীমান্তের ওই পারে রেখেছে। তার কারণ তারা এখনো চেষ্টা করছেন যে এই 11 নাগরিককে কিভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া যায়, কিন্তু বিজিবির টহল ইতিমধ্যে জোরদার করা হয়েছে। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তবর্তী এলাকায় এবং বিজিবি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সীমান্তে কাজ করছে। সকাল থেকেই বিজিবি টহল চোখে পড়ার মতো। বিজিবি তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন যে সীমান্তে কোনো ধরনের পুশিন যেন না হয় সেটা প্রতিরোধেই তারা চেষ্টা করছেন। তারা নিরলসভাবে কাজ করছে, সীমান্ত রক্ষায় তারা কাজ করছেন। বিএসএফ অবৈধভাবে 11 জনকে পুশিন করার চেষ্টা করছেন, সেটা ব্যর্থ হয়েছে। বিএসএফ চেষ্টা করেছিল, বিজিবির প্রতিরোধের কারণে সেটা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা জয়নগর সীমান্তবর্তী এলাকার শূন্যরেখায় এক বাংলাদেশি প্রবেশ করলে সেখান থেকে বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। আমরা যতটুকু জেনেছি তাকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সীমান্তের সর্বশেষ। শিশুর কান্না থামাতে হাতে দেয়া খেলনা কতটা নিরাপদ? খেলনার রঙে থাকা সীসা মুখ হয়ে মিশছে শিশুর রক্তে, এমন ভয়াবহ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। আইসিডিডিআরবির আরেক গবেষণা বলছে দেশে 6 বছরের কম বয়সী প্রায় 3.5 কোটি শিশুর শরীরে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। রঙিন খেলনায় মগ্ন শিশুরা, কেউ খেলছে, কেউ খেলনার অংশ মুখে দিচ্ছে, অথচ যে খেলনা আনন্দ দেওয়ার কথা সেটিই হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত গড়িয়ে মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। কিন্তু শিশুদের জন্য ভয়াবহ এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে কতটা জানেন অভিভাবকরা? এই যে বিষাক্ত পদার্থগুলো যে দিচ্ছে এগুলো সবাইকে জানানো দরকার। বাচ্চারা অনেক ক্ষতি হতেছে। এসব খেলনা তো আমি ওদের সাথে খেলি, তো আমারও তো ক্ষতি হতে পারে। তো বাচ্চারা এই যে মুখে নিচ্ছে, যতবার আমি নিষেধ করবো আরো বেশি মুখে নেবে, এটাই স্বাভাবিক। তো আমাদের উচিত ওই দিক থেকে সচেতন হওয়া, যেন ওই ক্ষতিকর পদার্থ যেন খেলনায় না থাকে। গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে কিছু রঙে পাওয়া গেছে নিরাপদ সীমার চেয়ে 1000 গুণেরও বেশি সীসা, যা ব্যবহার হয় শিশুদের খেলনা ও গৃহস্থালী রঙে। দেশে 6 বছরের নিচে প্রায় 3.5 কোটি বেশি শিশুর রক্তে পাওয়া যাচ্ছে বিষাক্ত ধাতু সীসা, যার অন্যতম কারণ বাচ্চাদের এসব নিম্নমানের খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 90 ppm, সেখানে বেশ কিছু খেলনায় পাওয়া যাচ্ছে 1 লক্ষ ppm-এরও বেশি। গবেষণা সংস্থা এসডো বলছে শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে প্রায় 8% অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। খেলনায় অতিরিক্ত মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। কালারফুল যেগুলো বেশি, লাল, হলুদ, সবুজ, এগুলোর মধ্যে বেশি বা সাদাতেও পাওয়া গেছে। বাংলাদেশের শিশুরা 3 কোটির উপরে রক্তে তাদের সীসার অতিরিক্ত মাত্রা পাওয়া গেছে। সীসা আমাদের শিশু, আমাদের বয়স্ক, আমাদের গর্ভবতী নারী, তাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্তটার লেভেলটা এমন যে যেটা আসলে রিকভার করা যায় না। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2025 সালের জরিপ বলছে দেশে 6 বছরের কম বয়সী শিশুর প্রায় 38% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার উপরে। সংখ্যার হিসাবে যা প্রায় 3.5 কোটি শিশু। আইসিডিডিআরবির গবেষণায় ঢাকার 68% শিশুর রক্তেও মিলেছে বিপজ্জনক মাত্রার সীসা। সারা দেশে লেডের অবস্থা আসলে খুবই ভয়াবহ। তার ভিতরে ঢাকা সিটির মধ্যে যারা বসবাস করি তাদের অবস্থা সবচাইতে খারাপ। তো ইমিডিয়েটলি আমাদের যে সীসা থেকে শিশুদের রক্ষা করতে হলে এক্সপোজার সোর্সগুলো বন্ধ করতে হবে। এর কোনো অল্টারনেটিভ আসলে আমাদের নাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় 2 কোটি আইকিউ পয়েন্ট হারিয়েছে। 20 মিলিয়ন আইকিউ পয়েন্ট লস হয়ে গেছে শিশুদের মধ্যে। বাংলাদেশ সরকার অ্যানুয়ালি 6 থেকে 9% জিডিপি লসের শিকার হচ্ছে। তো এটা শুধুমাত্র যে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হেলথ ক্রাইসিস সেটা না, এটা কিন্তু একটা ওভারঅল দেশের যে জাতীয় যে উন্নয়ন সেখানেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে।
বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের খেলনা ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারি ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা, শ্রমিক আন্দোলনেও রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চলতি অর্থ বছরের 11 মাসে 32,20,000 কন্টেনার হ্যান্ডেলিং এবং 9,95,00,000 টন কার্গো খালাস হয়েছে। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায়ের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 32,20,000 টিউএস কন্টেনার, 9,95,00,000 মেট্রিক টন কার্গো এবং 3,952টি জাহাজ হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে, যা আগের অর্থ বছরের তুলনায় বেশি। পাশাপাশি বছর শেষে মোট 35,42,000 কন্টেনার, 10,69,00,000 মেট্রিক টন কার্গো পণ্য এবং 4,317টি জাহাজ হ্যান্ডেলিংয়ের আশা করছে কর্তৃপক্ষ। এটি হবে বন্দরের ইতিহাসে রেকর্ড। 4,300-র উপরে জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে আসবে বলে আমরা আশা করছি, এবং আমরা যদি 3টা ক্ষেত্রেই ধরি, আমরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সেট করব বলে আমরা আশা করছি। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, এর মাঝে আবার দাবি আদায়ে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ধর্মঘট। তারপরও দেশের আমদানি পরিস্থিতি স্বাভাবিক থাকায় এ প্রবৃদ্ধি বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমাদের যেহেতু ইম্পোর্ট বেস, আমাদেরকে আমদানি রপ্তানি সবকিছু কিন্তু আমাদেরকে স্মুথলি অপারেশন করতে হলে বন্দরকে 24/7 রান করতে হবে। চলতি অর্থ বছরের কন্টেনারে 7.47%, কার্গো হ্যান্ডেলিংয়ে 16.19% এবং জাহাজ আসার ক্ষেত্রে 5.89% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমদানি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এটার মূল আসলে কারণ আমি মনে করি যে ব্যবসায়ীরা মনে করছে এখন একটা স্টেবল গভর্নমেন্ট আছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 68তম হলো। কন্টেনার হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি চলতি বছর তালিকায় এগিয়ে আসার সম্ভাবনা তৈরি করেছে। নানা সংকটের মাঝেও যেহেতু এই বন্দর কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে রেকর্ড করছে, আর তাতে বলা চলে গতিশীল রয়েছে দেশের সামগ্রিক অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা অত্যন্ত অপ্রতুল, যার ফলে বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের জন্য যুগ যুগ ধরে তাকে স্মরণ করতে হবে। সামরিক নেতা যত না ছিলেন সরকার প্রধান, তা সবকিছু ছাপিয়ে গিয়েছে তার সেই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং চর্চার কারণে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে গণমাধ্যম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং চর্চা। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবে একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। আজ ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। তিনি জানান, আগামী 2-1 দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের, যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। এদিকে ইসরায়েল এই চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বমঞ্চে বাংলাদেশকে এক গর্বের মুহূর্ত এনে দিয়েছেন লাল সবুজের বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব। বিশ্বকাপে কানাডা পর্বে কেবল পারফরমেন্সই করেননি, এক ফাঁকে লাল সবুজ ইঙ্গিত করে বুঝিয়েছেন আমিই বাংলাদেশ। দেশ জুড়ে যখন সঞ্জয় বন্দনা, তখন সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি জানান ফিফা বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতার ভবিষ্যৎ ভাবনা। টরন্টো থেকে সেই খবর জানাচ্ছেন রাশেদ লিমন।
স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ লিমন। আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। বিশেষ কেন সেটি আসলে তাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন। আসলে গত দুদিন আগে হলেও তাকে অনেক বিশেষণ দিয়ে বা অনেকভাবে তাকে পরিচয় করে দিতে হতো, বাট এই মুহূর্তে শুধু সঞ্জয় এটুকুই যথেষ্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আপনি যেভাবে বাংলাদেশকে যেভাবে দ্য ওয়ে ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ, রিয়েলি অ্যাজ এ বাংলাদেশি, বাংলাদেশের সবাই আপনাকে নিয়ে অনেক বেশি গর্বিত। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা আমাদের সবার জন্য একটা প্রাউড মোমেন্ট। এটা আমার না। I always say I'm just the vessel. It's the support of my people, support of my parents, my grandparents, everybody, their love and সবার দুয়ার জন্য। জ্যাকেটটা পরেছিলেন, সেটা নেপথ্যের কাহিনী জানতে চাই। কিভাবে, কোন চিন্তা করে সেটি বানালেন, কিভাবে এটার ডিজাইন হলো? যখন সবাই জানতে পারলো যে আমি যাচ্ছি ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করার জন্য, তখন সবাই আমাকে লিখলো রাইট বাংলাদেশের জার্সিটা পরে যাওয়ার জন্য। আমিও চাইতাম কিভাবে রিপ্রেজেন্ট করব আমি। তখন আমার ক্রিয়েটিভ ডিরেক্টর ছায়া, ওর সাথে আমি বসে এই স্লিভটা তৈরি করলাম। আর ওখানে আমাদের মোটিভ গুলো আছে যেগুলো আমাদের অনেক মিনিংফুল রাইট, রয়্যাল বেঙ্গল টাইগার। যখনই আমি এটা কথা বলি বা যখনই আমি জ্যাকেটটা পরতাম, আমার লাইক মাই হার্ট কিপস বিটিং ফাস্টার। এত বড় ইভেন্টে কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা একটু শুনুন। আগে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য একটা গান বানিয়েছিলাম বিপিএল এ। Oh, really? So এলো বিপিএল, আমি মুজা, we made this song. অসংখ্য ধন্যবাদ সঞ্জয় আমাদের সময় দেওয়ার জন্য। সঞ্জয়ের কথা ধরে আমরাও বলি যে সঞ্জয়কে দিয়ে শুরু, হয়তো বিশ্বকাপের মূল মঞ্চে ফুটবলেও একদিন বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশ সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিনির গোলে মান বাঁচল ব্রাজিলের। মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু সেলেসাওদের। সামনের ম্যাচগুলোতে জ্বলে উঠবে আঞ্চলিকের শীর্ষরা, আশার সমর্থকদের। খুলনায় মসজিদে ঢুকে দুই ব্যবসায়ীকে গুলি, গুরুতর অবস্থায় একজনকে আনা হচ্ছে ঢাকায়। চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার। এবং রামেসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল। হাইকোর্টের বিশেষ বেঞ্চে অগ্রাধিকার দিয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানির আবেদন। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দা। এরপর দেখবেন খেলার সময়, সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ রোজা। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।